টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর করিয়া বণিকপাড়ার মুহুরী নদীর বাঁধের একটি স্থান ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজী বাজার সংলগ্ন মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। পানি নামার সাথে সাথে ভাঙনের স্থানটি সংস্কার করা হবে। আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বরিয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিনে 2 বেলায় 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। কোথাও কোথাও একদিন পর পানি দেওয়া হচ্ছে, কোনো এলাকায় আবার পুরো সপ্তাহেও মিলছে না পানি। দীর্ঘদিনের পুরনো পানি শোধনাগারটি উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নদীর নাব্যতা কমে যাওয়ায় এই সংকট তীব্রতর হয়েছে বলছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। পানির জন্য হাহাকার পৌরবাসীর, সহজে মিলছে না সুপেয় পানি। অনেকে বাধ্য হয়ে নদী খালের পানি পান করছেন। দিন দিন চাহিদা বাড়লেও বাড়ানো হয়নি পৌরসভার পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। আমার লাইন 3টা 800 টাকা করে বিল দিই, পানি মোটেও পাই না, মোটে পানি পড়ে না, মোটা যে টাঙ্গিটার পানি নিতে ডেরেঙ্গের পানি উড়াইয়া কোনোভাবে একটু চলাফেরা করি। আমরা 2-3 কলস পানি ভরার পর আমরা আর পাইতেছি না পানি, রান্নাবান্নার কাজও করতে পারতেছি না, যে পানি নেই 1 কলস 8 কলস পানি পাই। বলেশ্বর নদী ও বড় বড় পুকুরগুলো ছিল শহরের পানির প্রধান উৎস। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। সংকট মোকাবেলায় পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ফ্রান্স সরকারের সহায়তায় একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটার কাজ চলমান আছে। দ্রুত সুপেয় পানির সংকট নিরসনের দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজা ও ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিক্ষোভ করছেন মুসল্লিরা। জুমার নামাজের পরপরই মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে ইসরায়েলি বর্বরতার নিন্দা জানায় মুসল্লিরা। ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে দাবি করে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন ধর্মীয় নেতারা। ভেদাভেদ ভুলে মুসলিম বিশ্বের দেশগুলোকে দ্রুত ঐক্যবদ্ধ হয়ে আগ্রাসন প্রতিরোধে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা। দিনে দিনে দেশে ডেঙ্গুর ভয়াবহতা যেমন বাড়ছে, পাশাপাশি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। গেল 1 মাসে বরিশাল, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। কয়েকদিন ধরে বাড়ছে রাজধানীতেও, সাথে চোখ রাঙাচ্ছে করোনাও। আর এবারের করোনা ও ডেঙ্গু রোগের উপসর্গে কিছুটা ভিন্নতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঘন ঘন বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতার আধিক্য ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলছে। এবছর ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনার সংক্রমণও। প্রতিদিনই বাড়ছে আক্রান্তদের সংখ্যা, সাথে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। 3 দিন ধরে জ্বর, লক্ষণগুলো ছিল প্রচুর বমি, শরীর ব্যথা, ব্যাক পেন, শরীরের জয়েন্টে ব্যথা ছিল। গত বছর আমার ডেঙ্গু হয়েছে, কিন্তু এবার একটু ভিন্ন টাইপের। সন্ধ্যার পর শুরু হয় তীব্র জ্বর,
সারা রাত জ্বর থাকবে, প্রচণ্ড জ্বর থাকবে, সকাল হতে হতে আবার নাই। শরীর ব্যথা আর শরীর হলো লাল হয়ে যায়, নাপা খাওয়ানো হয়েছে কিন্তু জ্বর ছেড়ে ছেড়ে আসতেছে, এই জন্যই দেখানোর জন্য আসছি। এবারের করোনা ও ডেঙ্গু রোগের উপসর্গে কিছুটা ভিন্নতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বলছেন এর সাথে জনগণের মধ্যে সতর্কতার অভাব সংক্রমণ আরও বাড়াচ্ছে। এবার টোটালি আমরা বলবো কনফিউজড, কারণ সিমটমগুলো মিলে মিশে যাচ্ছে, মিক্স সিমটম। কোনোটা ডেঙ্গি, কোনোটা চিকুনগুনিয়া, কোনোটা কোভিড, আবার কোনোটা হচ্ছে সিম্পল ফ্লু। জ্বর যদি থাকে কোনো পেশেন্টের, আপনারা বাসায় ফিল করছেন পেশেন্ট জ্বরে আক্রান্ত হয়েছে, চিকিৎসকের কাছে যান। চলতি মাসে রোগীর সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পাওয়ায় বিলম্বিত হচ্ছে চিকিৎসা সেবা। ডেঙ্গু পরীক্ষা করার পর আজকে ভর্তি হওয়ার জন্য আসছি, প্রায় 10টা থেকে এখন 12টা বাজে। এই লাইনটা থেকে আমি এখনও দেখা দিতে পারতেছি ভর্তির জন্য। এটা যদি আরেকটু ফাস্ট করা হতো তা আমাদের রোগীর জন্য অন্তত একটু সুবিধা হতো আর কি। পরীক্ষার রেজাল্ট দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় 2 ঘন্টা হয়েছে। আমি নিজেই রোগী, কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে দাঁড়িয়ে থাকতে। জনস্বাস্থ্যবিদরা বলছেন একই সময়ে এই দুই রোগের প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে যেমন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে, তেমনি সচেতন হতে হবে সাধারণ মানুষজনকেও। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে উঠেছে নতুন চাল, তারপরও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। মিলারদের যোগ সাজশে এই দাম বৃদ্ধি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। আবার কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে সোনালী মুরগির দাম। সবজির দামও গেল সপ্তাহের চেয়ে কিছুটা চড়া। মেজবাহ হাসানের রিপোর্ট। ঈদের পর গ্রাম থেকে ফিরে বাজারে এসে চক্ষু চড়ক গাছ এই প্রকৌশলীর। বেড়েছে চালের দাম, আগে থেকে স্থিতিশীল সবজির বাজারও কিছুটা অস্থির। তাই তো অনেকটাই হতাশ এই ভোক্তা। এটা কোন থিওরি? হঠাৎ করে গতকালও ছিল না, আজকে ডিক্লার হয়েছে 10 টাকা বেশি। আমারই ধান বিক্রি করতে পারতেছি না, ধানের দাম কম, চাউলের দাম বাড়ে কি করে? সাধারণের চাল 28 কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। গেল সপ্তাহে যে মিনিকেট চালের দাম ছিল প্রতি কেজি 70 টাকা, তাও বিক্রি হচ্ছে অন্তত 75 টাকায়। মিনিকেটের চাল আগে ছিল 68, 64 আর 66 টাকার মধ্যে, এখন ওই মিনিকেট কিনে আনতে হবে 70, 75, মানে 76 টাকা পর্যন্ত কিনে আনছি আমরা। নতুন চাইলে আসছে, বাজার বাড়ার কোনো কথাই নেই, কিন্তু মেইলাররা ইচ্ছা করে বাড়াইছে। তো ধান উঠছে, এখন তো ধান পর্যাপ্ত ধানও হয়েছে, কি জন্য যে বাড়লো সেটা আমরা বলতে পারি না। ব্রয়লার মুরগির দাম ওঠানামার মধ্যে। সোনালী বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, যা ঈদের আগে বিক্রি হতো 250 থেকে 60 টাকায়। 50-60 টাকা বাড়ে গেছে, কইতাছে হামারা বেলা মুরগি নাই, মুরগি শর্ট, কয় মুরগি তো অনেক মরে গেছে, এখন মুরগির আমদামি কম। অধিকাংশ সবজির দাম 40 থেকে 80 টাকার মধ্যে। দামের তারতম্য নিয়ে ভোক্তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের বাজারে সাধারণত সবার ঘরে মাংস টাংস আছে, সেই হিসেবে একটু কম আশা করছিলাম, সব কিছুতেই একটু বাড়তি দেখতেছি। সাধারণ মানুষের পক্ষে তো এটা একটু কঠিন হয়ে যায়, যারা মধ্যবিত্ত তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আগের দামেই স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সকলের অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে আদিবাসীদের অধিকার নিশ্চিতের ক্ষেত্রে অনীহা রয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের কর্তৃত্ববাদকে পরাজিত করা হয়েছে উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এখন কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রাখা যাবে না। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে উদ্যোগী হতে হবে। এছাড়া আলোচনায় বক্তারা শীঘ্রই অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা প্রণয়ন করার দাবি জানান।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে অচেতন করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত 2 জন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। পুলিশ জানায়, ঈদের আগে সুরমা আবাসিক এলাকায় একটি মেসে ডেকে নিয়ে ওই নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন তারা। পরে আসামিরা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। পরে অভিযান চালিয়ে শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থকে আটক করে পুলিশ। আটকের পর প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ। সিলেট মহানগর কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, এই ঘটনায় বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ি ফেরার পথে একজন মারমা যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম শিবু মারমা। সে সরফভাটা বড় লেখাপাড়ার এলাকার বাসিন্দা। জানা যায়, ওই যুবক গতকাল স্ত্রীর সহ চন্দ্রঘোনা রাইখালি এলাকায় শ্বশুর বাড়ি যান। স্ত্রীকে বাবার বাড়ি রেখে শুক্রবার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দারকুল এলাকায় সন্ত্রাসীদের একটি দল তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ এবং ঈদে গাদির খুম উপলক্ষে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সেক্রেটারি হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর এম আব্দুল কুদ্দুস বাদশাহ। প্রধান বক্তা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ আলী মুর্তজা। বক্তারা মহানবী বিদায় হজ এবং গাদিরে খুম নিয়ে আলোচনা করেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বিকেল 3টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং সমাবেশে বক্তারা বলেন, 16 জুলাই শহীদ আবু সাইদকে হত্যার পর প্রথম প্রতিবাদ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক। গত বছরের 2 আগস্ট পুলিশের ধাওয়া খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শামসুল উদ্দিনকে হত্যা করা হয়েছে মর্মে নগরীর হাজিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির কোনো তদন্ত না করে গতকাল নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসা থেকে সহকারী অধ্যাপক মাহমুদুল হককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শনের পর স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। গৌরাঙ্গবাড়িতে হিন্দু সম্প্রদায়ের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে, বিএনপির কোনো নেতা হিন্দুর জমি দখল করেনি। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের 53তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়, কেডির মোড়, তাজের মোড় সহ বিভিন্ন এলাকায় প্রায় 500 গাছ রোপণ করার উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম মার্শাল আর্ট একাডেমি চ্যাম্পিয়ন এবং কোয়ালিটি কারাতে ক্লাব রানার্স আপ হয়েছে। বিকেলে সিএমপি শুটিং ক্লাবে আয়োজিত এই কারাতে প্রতিযোগিতায় সিএমপির উপপুলিশ কমিশনার ফয়সাল আহমেদ, সিআইডি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়নুল আবেদিন টিটো, নিয়াজ মোহাম্মদ খান, প্রশিক্ষক কায়সার আহমেদ বক্তব্য রাখেন। গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি
নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টু স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে খসরু বলেন, শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। মোস্তফা মহসিন মন্টুকে স্মরণ করে আমির খসরু বলেন, যুগপৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ঐক্যের পেছনে সব সময় ছিলেন গণফোরামের সাবেক সভাপতি। এনটিভি নিউজ ডেস্ক। দলীয় সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি 22 জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবে দলটি। রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সভাপতি নাহিদ ইসলামের সভাপতিত্বে দলীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত এনসিপি নেতারা এই বিষয়টি নিশ্চিত করেন। গঠনতন্ত্রে কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিল নির্বাচনের বিধান রাখা হয়েছে। কমিটির মেয়াদ হবে 3 বছর এবং একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হতে না পারার বিধান রাখা হয়েছে। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক এনটিভির চিফ অফ করেসপন্ডেন্ট শফিক শাহিন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক সালেহ বিপ্লব। ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের বিদায়ী সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ চাঁদপুরের সাংবাদিকদের দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি পেশাগত কাজে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পরে আগামী 2 বছরের জন্য সংগঠনের সভাপতি হিসেবে রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক হিসেবে শফিক শাহিনকে নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হন চ্যানেল আইয়ের মজহারুল হক মান্না।